আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি রুবি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। জমজমাটি ভোট প্রচার দুবরাজপুরে। এক যুবক খুনে চাঞ্চল্য বোলপুরে। তৃণমূল সিপিএম সংঘর্ষ সাঁইথিয়ার বনগ্রামে। রামপুরহাটের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক। বিশ্বকর্মা পুজো উপলক্ষে একদিনের গ্রামীণ মেলা প্যাটেলনগরে। এখন খবর বিস্তারিত। দুবরাজপুর পৌর নির্বাচনের শেষ প্রচারে কোনো দলই রাজি নয় পিছিয়ে থাকতে। নিজে প্রার্থীদের জেতাতে মাঠে নেমে পড়েছেন সব দলেরই রাজ্য থেকে জেলা নেতৃত্ব। আগামী 21 তারিখ রাজ্যের 12টি পৌরসভায় হতে চলেছে পৌর নির্বাচন। তার মধ্যে এ জেলার দুবরাজপুরের পৌর নির্বাচন নিয়ে জমে উঠেছে প্রচার যুদ্ধ। নির্বাচনের ফল যাই হোক, প্রচারের ক্ষেত্রে পিছিয়ে থাকতে রাজি নয় কোনো দলই। দুবরাজপুরে বিগত পৌর ভোট কংগ্রেসের দখলে থাকলেও এবার প্রাক্তন পৌরপতি পীযূষ পাণ্ডে দল বদলে কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে সাংগঠনিকভাবে কংগ্রেস দুবরাজপুরে কিছুটা দুর্বল হয়ে পড়লেও তা ভরাট করতে দুবরাজপুরে একের পর এক নির্বাচনী সভা করে চলেছেন কংগ্রেসের নেতা মন্ত্রীরা। সেই নামের তালিকায় যেমন আছেন অধীর চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায়, তেমনি আছেন আব্দুল মান্নান, কংগ্রেস বিধায়ক শাবানা ইয়াসমিনের মতো নেতা নেত্রীরা। আপনার ভোট হচ্ছে অমূল্য ভোট। এই ভোট দানের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাক স্বাধীনতার জন্য আপনাদের হরণ করে না নেই, তার জন্য আপনাদের কাছে আপিল রাখার জন্য এসেছি যে আজকে চারিদিকে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আজকে নতুন করে চারিদিকে নতুন শাসনে যারা এসছে তৃণমূল কংগ্রেস, তারা মানুষের ভালোবাসা দিয়ে ভোট আদায় করতে চায় না, তারা গণতন্ত্রের মাধ্যমে ভোট আদায় করতে চায় না, তারা টাকা দিয়ে ভোট কিনতে চায়। তার জন্য আপনাদের সচেতন করার জন্য আমরা এসেছি। নিজের দলের খামতির কথা মেনে নিয়েও কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি তার ক্ষোভ উগরে দেন প্রাক্তন পৌরপতি পীযূষ পাণ্ডের বিরুদ্ধে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে গত 5 বছর নয়, 10 বছর নয়, 15 বছর ধরে আপনারা কংগ্রেসকে ভালোবেসেছেন, কংগ্রেসকে আশীর্বাদ করেছেন, কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করেছেন, কংগ্রেসের পুরো ভোট দিয়েছেন। কিন্তু আমাদের আজকে দুর্ভাগ্য বলুন এবং আমাদের লজ্জাও যে আমরা কংগ্রেসের পক্ষ থেকে যাকে দায়িত্ব দিয়েছিলাম তিনি এক ভোটের মুখে বেইমানি করলেন। কংগ্রেসের সঙ্গে শুধু নয়, দুবরাজপুর পুরবাসীর সঙ্গেও বেইমানি করলেন। তার যেটা যুক্তি, সে যুক্তি হচ্ছে হাস্যস্কর যুক্তি। তার যুক্তি হচ্ছে যে দুবরাজপুরের উন্নয়ন করতে গেলে রাজ্য সরকার যে দলে আছেন সেই দলে তাকে যেতে হবে। তাহলে দুবরাজপুরের মানুষ তো জানতেই চাইবেন যে গত 15 বছর তো বামফ্রন্ট সরকার ছিল, তাহলে আপনি সেই দলে যাননি কেন? বিধানসভা আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার যদি সিপিএম এর আসে তাহলে তিনি কি আবার দল পরিবর্তন করবেন, আবার জাত পরিবর্তন করবেন? আমরা আপনাদের সামনে বলবো যে দুবরাজপুরের উন্নয়ন যেগুলো হয়েছে বা আগামী দিনে হবে সবই কিন্তু 100টা স্কিমের মধ্যে 100টাই কিন্তু কেন্দ্রীয় সরকারের। তৃণমূলের জেলা সভাপতি পরিষ্কার হুঙ্কার দিয়ে বলে গেছিলেন যে এই পুরসভার বর্তমান চেয়ারম্যান চোর, তাকে জেলে ভরবো, তার বিরুদ্ধে ভিজিলেন্স হবে। তাহলে এই ভয়ে যারা ওকে হুমকি দিল সেখানে গেলেন, তাহলে তার কাজকর্মের মধ্যে অনেক ফাঁক ছিল। আজকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আজকে আপনাদের সংগঠন দুবরাজপুরে দুর্বল হয়ে গেল কেন? এটা সত্যি ঘটনা, দুবরাজপুরে আমাদের সংগঠন দুর্বল হয়েছে কারণ আমরা দুবরাজপুরের সংগঠন করার দায়িত্বই দিয়ে রেখেছিলাম আমাদের পীযূষ পাণ্ডেকে। উনি জেলার সাধারণ সম্পাদক ছিলেন। আমরা তো বলছি না যে দুবরাজপুরের নেতৃত্ব খুন করে বেড়াচ্ছেন, তাদেরই দলের লোক তো বলছেন। কয়েকদিন আগে তো খয়রাসুলে অশোক ঘোষ, তৃণমূলেরই দলের লিডার, তিনি মারা গেলেন। তার বাড়ির থেকে তো অভিযোগ, দুবরাজপুরে মানুষ দেখেছেন যে তৃণমূলের নেতা খুন করিয়েছে, পরিষ্কার টিভিতে বলছেন। আপনার পাশে বোলপুর ব্লকে তৃণমূলের জন্য পার্টি অফিস যিনি দিয়েছেন সেই সাগর ঘোষকে খুন করা হলো তৃণমূলের তরফ থেকে। তার ছেলেও তো অভিযোগ করছেন যে তৃণমূলের লিডার তার বাবাকে খুন করেছেন। যারা পুলিশকে বোম মারার কথা বলে, যারা মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলে, সেই দলকে দুবরাজপুরের মানুষ নিশ্চয়ই প্রত্যাখ্যান করবেন। অন্যদিকে কংগ্রেসের রাজ্য সম্পাদক বিপ্রদাস চক্রবর্তীরও দাবি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা প্রাক্তন পৌরপতিকে সমুচীন জবাব দেবে দুবরাজপুরের মানুষই। উদাহরণ টেনে তিনি নলহাটির বিপ্লব পূজার নামও তোলেন প্রচারে। আগামী দিনে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা যারা ৯-৬ করেছে,
জেলা কংগ্রেস রাজ্য কংগ্রেসের কৈফিয়ত যারা দেয়নি, যারা অন্তর্দলীয় তদন্তের মধ্যে নিজেরা ফেঁসে গিয়ে নিজেদের বাঁচানোর তাগিদে অন্য দলের প্রতীক চিহ্নের উপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা জানি বীরভূমের মানুষ আর কাউকে বিশ্বাস করলেও আর কাউকে সুযোগ দিলেও বীরভূমের মানুষ বিশ্বাসঘাতকদের সুযোগ দেয় না। তার কারণ আমরা দেখেছি নলহাটির নির্বাচনে মানুষ আর কাউকে সুযোগ দিলেও বিশ্বাসঘাতকদের সুযোগ দেয়নি। নলহাটির পৌর নির্বাচনে আমরা দেখেছি দুটো ওয়ার্ডে কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, নলহাটির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যে মানুষটা দুটো ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, মানুষ টার্গেট করে সেই দুটো ওয়ার্ডেই তাকে পরাজিত করেছে। এবং সেই ব্যক্তি যখন পুনরায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, মানুষ তাকে শুধু হারিয়ে দিয়েছে না, পরাজিত করেছে না, মানুষ তাকে তৃতীয় স্থানে পৌঁছে দিয়ে এটা প্রমাণ করেছে দুবরাজপুরের মানুষ যে আর যাই হোক আমরা বিশ্বাসঘাতককে জায়গা দিই না, বিশ্বাসঘাতকতার কোনো জায়গা দুবরাজপুরের মাটিতে নেই। নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই বিজেপিও। রাজ্যে তাদের তেমন কোনো সংগঠন না থাকলেও পৌর নির্বাচনে তাদের সীমিত ক্ষমতা দিয়েই লড়াই চালাচ্ছে তারা। মঙ্গলবার বিজেপির শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব সভা করেন দুবরাজপুরে। আপনার পরিবারের ভোট, আপনার বন্ধু পরিজনদের ভোট, এই ভোট চাইছে একটা নির্দিষ্ট রাজনৈতিক অধিকার, এই ভোট চাইছে একটা নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাস। কারণ গত পরিবর্তনের বিধানসভা নির্বাচনে এরা যে একজন বিধায়ক বিজেপির টিকিটে জয়লাভ করে বিধানসভায় পৌঁছতে পারেন। পশ্চিমবঙ্গের মানুষ জানতেন কলকাতা লন্ডন হবে না, মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, মানুষ জানতেন দার্জিলিং করতে সুইজারল্যান্ড হবে না, মানুষ জানতেন প্রত্যেক মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে না, মানুষ জানতেন 1 কোটি বেকারের চাকরি দেওয়া যাবে না, মানুষ জানতেন মমতা ব্যানার্জি 55,000 বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দিতে পারবেন না, মানুষ জানতেন জঙ্গলমহল হাসবে না, মানুষ জানতেন দার্জিলিং সমস্যার রাতারাতি সমাধান করে দেওয়া যাবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন, মানুষ ভোট দিয়েছিলেন সিপিএম এর ঔদ্ধত্যের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, পুলিশকে নিষ্ক্রিয় করে, প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে, প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে যারা প্রত্যেকটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিলেন। অন্যদিকে তৃণমূল দুবরাজপুরে পৌর ভোট দখলের জন্য প্রচার চালাচ্ছে সর্বশক্তি দিয়ে। সাংসদ শতাব্দী থেকে দলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় পুরো দমে প্রচার করেছেন দুবরাজপুরে। মুকুলবাবু প্রচার সভায় সরাসরি আক্রমণ চালান কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আমি দায়িত্বের সাথে বলছি যে আমরা পৌরসভা যদি জিততে পারি তাহলে পুজোর পর থেকে আপনাদের এখানে ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেমের জন্য টাকা বরাদ্দ হয়ে আছে। সেই বরাদ্দ টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে প্রকল্প ইতিমধ্যে পৌরসভায় পাঠাবে, যাতে পুজোর পর থেকেই আপনার ড্রিঙ্কিং ওয়াটারের সিস্টেমটা চালু করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রাসী উন্নয়ন করতে চাইছেন। আজকে যদি দুবরাজপুর পৌরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা হয়, তাহলে আগামী 2 বছরের মধ্যে আপনাদের এখানে ড্রেনেজ এবং সোয়ারের সিস্টেম এই দুটো নিশ্চিত করে চালু হবে, একথা আমি বলে যেতে পারি। দুবরাজপুর ছোট শহর, কিন্তু মানুষের একটা দীর্ঘদিনের দাবি আছে যে দুবরাজপুরে কোনো ফায়ার ব্রিগেড নেই, দুবরাজপুরে কোনো কলেজ নেই। দুবরাজপুরের মানুষদের খানিকটা দূরে গিয়ে হেতমপুরে কলেজে যেতে হয়। দুবরাজপুর পৌরসভা হয়েছে, আমি নিশ্চিত করে বলে যাচ্ছি যে আমি কালকে গিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো, যাতে দুবরাজপুরে একটা উচ্চ মহাবিদ্যালয় তৈরি করা যায়। এই ব্যাপারে তাদের সাথে কথা বলবো এবং মুখ্যমন্ত্রীকে এটাও বলবো যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফায়ার ব্রিগেড মন্ত্রী জাভেদ খানের সাথে কথা বলে এখানে একটা ফায়ার ব্রিগেড ইউনিট তৈরি করা যায়। এই কথাগুলো আমি নিশ্চিত করে আপনাদের বলবো।
সব মিলিয়ে কংগ্রেস যেমন দুবরাজপুরে ক্ষমতা ধরে রাখতে লাগিয়েছে তাদের সার্বিক ক্ষমতা, তেমনি তৃণমূলও সর্বশক্তি প্রয়োগ করে দখল নিতে চাইছে পুর বোর্ডের। তবে প্রচার চলবে প্রচারের পথেই। আগামী 21 তারিখ শেষ কথা বলবেন দুবরাজপুরের বাসিন্দারাই। ভয় টিভি, দুবরাজপুর। বোলপুর থানার গোয়ালপাড়া ব্রিজের কাছে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হলেন শিল্পী সবুজকান্তি মাঝি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাত্রি 9টা নাগাদ বোলপুরের গোয়ালপাড়া ব্রিজের কাছে একদল দুষ্কৃতী নৃশংসভাবে হত্যা করে বোলপুরের অতি পরিচিত শিল্পী সবুজকান্তি মাঝিকে। ব্যাপক মারধর করা হয় তার এক বন্ধু সৈকত সিংহকে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও রামপুরহাট থানার পুলিশ উদ্ধার করে মৃত সবুজকান্তি ও জখম সৈকতকে নিয়ে যায় বোলপুর হাসপাতালে। মৃতের আত্মীয় বন্ধুরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের সামনে পুলিশ কর্মীদের ধরে দেখাতে থাকেন বিক্ষোভ। মৃত সবুজকান্তি বাবুর সঙ্গে সৈকত হাসপাতালের বিছানায় শুয়ে জানায়, বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন পর্বের ছবি তোলার জন্য তারা গিয়েছিল গোয়ালপাড়ার দিকে, কিন্তু ফিরতি পথে জনা পাঁচেকের ছিনতাইবাজের একটি দল তাদের আটকে শুরু করে মারধর। তাকে ফেলে দেওয়া হয় ব্রিজ থেকে এবং তার বন্ধু সবুজকান্তিকে হত্যা করা হয় নৃশংসভাবে। হ্যাঁ, এটা আমি আর বললাম দাদা, বারবারই বলছি যে আজকে বিসর্জন হচ্ছিল, পরপর বিসর্জন দেখতে দেখতে যাওয়া হচ্ছিল, আর আমাদের বন্ধুটা ছবি তুলছিল সবুজ, আর আমি কিছু রেকর্ডিং করছিলাম নিজের মতো, আর আমি ফোন করছিলাম। এই করতে করতে আমরা পিয়ারসন ব্রিজের ওখানে ওয়েট করছিলাম। গোয়ালপাড়া ওখান থেকে কিছু ঘট আসছিল, যেগুলো লাইন দিয়ে আনা হচ্ছিল, করছিল, বিসর্জনেরও ব্যাপার ছিল। আমরা দেখে দেখে পিয়ারসন ব্রিজের জাস্ট ঢুকে মুখটাতে দাঁড়িয়েছি। তখন ওই 2-3 জন ছেলে এলো উইদিন 2 মিনিটস। ততক্ষণে সবুজ ক্যামেরাটা বের করে লেন্স রেডি করছে, আর জাস্ট ছবি টবি তুলবে বলে রেডি হচ্ছে। আমি একটু সাইডে খানিকটা সাইডে দাঁড়িয়ে ফোনে আমার কিছু কাজ সারছি। করতে করতে দুজনের সাথে কথা বলছে, আর সবুজের প্রচুর স্টুডেন্ট আছে এখানে, আর ও মিউজিক করে বলে ওকে প্রচুর এখানে ওর জানাশোনা। তো হামেশাই গোয়ালপাড়ায় অনেক বন্ধু আসে, তো দেখা সাক্ষাৎ হয়ে যায়, বা অনেক সময় ও শেখাতে যায় সকাল দুপুর বিভিন্ন সময়। তো আমিও ভেবেছি প্রথমে ও এইভাবে কথা বলছে। হঠাৎ 2-3 মিনিট পরে আমি যখন ফোনে করছি, দেখছি যে ওরা চড়থাপ্পড় মারা স্টার্ট করেছে ওদের। তাও বলছে যা আছে বের করে দে। দিয়ে ওরা বোধহয় পার্সটার্সও বের করছিল, আমিও তাই করতে গেছি। আমাকে একটা বড় মতোই কী বলে ওগুলোকে, ভোজালির মতো জিনিসটাকে, সোজা মতো, ওইটা দিয়ে একজন আমাকে আটকেছে, আরেকজন এসে বলছে যা আছে বের করে দে। তো ইনিশিয়ালি আমি পার্সটা বের করিনি, তারপর আমি বললাম যে দেখো কী আছে চেক করো। তো করতে করতে সবুজকে নামালো। আমি যদি দেখতে পেলাম 3টে ছেলে সবুজকে মারছিল, ও ক্যামেরাটা কিছুতেই দিতে যাচ্ছিল না, এইভাবে ধরেছিল, তারপরে এইভাবে ধরে আছে। তারপর আমি গিয়ে ওর ওপর পড়লাম, ওকে মুখে মারছে, লাথি এদিক ওদিক মারছে, আমি ওর ওপরে গেলাম, আমি ধরে আছি ওকে। ধরতে ধরতে আমাকে দুজন নিয়ে চলে গেল সাইডে, আরেকজন বোধহয় কোথার থেকে এলো, আমাকে ব্রিজ থেকে ফেলে দিল। আমি নিচে পড়ে গেলাম। আই ওয়াজ লাইক ব্ল্যাঙ্ক ফর 2-3 মিনিটস অর সো। আর আমার হাই পাওয়ার চশমাটাও খুলে গেছিলো, এটা খুঁজতেও আমার টাইম লেগে। তো তারপরে আমি আমার আরেকটা বন্ধুর আওয়াজ পেয়ে যখন ওপরে উঠলাম, খানিকক্ষণের মধ্যে, জানি না কত টাইম লেগেছে আমার উঠতে। আই ওয়াজ বেসিক্যালি ক্রলিং। উঠলাম, উঠে দেখছি সবুজের গাড়ি, আমার গাড়ি, কিটোর গাড়ি রাখা আছে। সবুজ নেই। কিটো বললো যে ওদিকে আগে যেতে হবে, ওদিকে সবুজকে নিয়ে গেছে, কারণ ওরা কিটোকে মারছিল,
কিটাও কোনো রকম আটকাতে পারেনি, কাউকে বোধহয় আটকে দিয়েছে, কারণ ওই সময়টা আমি নিচে, আবার আমি আর হিমাদ্রি মানে কিটো যে বন্ধুটা, আমাদেরও তো কথা বলতে পারছি না। আমি তারপরে তো 100-এর একটা গাড়িতে চেপে এখানে এলাম। তো তারপরে আমরা এগিয়ে গেলাম, তখন দেখছি চারিদিকে রক্ত আর সবুজ ওখানে পড়ে রয়েছে। তারপর ওখানেই চেনাশোনা কাকে ফোন করেছিল আমার বন্ধুরা, ওরা এলো, তার মধ্যে আমাদের এই বন্ধুগুলো এলো, সেটা 10-15 মিনিটের মধ্যেই হয়তো এসেছিস তোরা, রাইট? হ্যাঁ, আর সেই সময়টা আমি অ্যাকচুয়ালি উঠতে পারছিলাম না, আমার মানে আমি জাস্ট বসে থাকলেও একটা অদ্ভুত মানে যেটা হয় দম আটকে গেছে। তো তারপর ওরা একটা মারুতি ভ্যান নিয়ে এলো না একটা, যেটা করে সবুজকে নিয়ে চলে গেল। সৈকতের দাবি মোতাবেক পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এই হত্যাকাণ্ডে অন্যরকম রহস্যের গন্ধ আছে বলে ধারণা বোলপুরের বাসিন্দাদের, যদিও সে বিষয়ে কোনো ক্ষেত্রে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয় কেউই। ভয় টিভি, বোলপুর। একশো দিনের কাজকে কেন্দ্র করে সিপিএম তৃণমূলের সংঘর্ষ ছড়ালো সাঁইথিয়া থানার বনগ্রাম অঞ্চলে। দুই পক্ষের 13 জন জখম হয়ে ভর্তি সাঁইথিয়া ও সিউড়ি হাসপাতালে। সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজে একটি নালা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল সিপিএম ও তৃণমূল সমর্থকরা। সংঘর্ষের ফলে জখম হয় দুপক্ষের 13 জন। তাদের চিকিৎসা চলছে সাঁইথিয়া ও সিউড়ি হাসপাতালে। সিপিএম কর্মী নিধিরাম মণ্ডলের দাবি, তাদের সমর্থকদের বসিয়ে রেখে বেছে বেছে তৃণমূলীদের কাজ দেওয়ার বিরোধিতা করায় আক্রমণ চালানো হয় তাদের ওপর। কি হবে 100 দিনের কাজের জন্য গন্ডগোল কে করলো? আজ তৃণমূলের ছেলেরা, ওরা 80টা ছেলে কাজ করবে আর 500 লেবার বাড়ি অন্য পার্টির বসে থাকবে। নিয়ে আপনারা কি? আমরা বাধা দিতে গেলাম যে কেন আমাদেরকে না জানিয়ে কাজ করানো হবে। আমাদের মেম্বার, আমাদের জেতা মেম্বার, আর ওরা হেরে গেছে সেখানে। ওরা চাইছে যে আমরা কাজ করব, হেরে গিয়েও কাজ করবে। সমস্ত বসে আছে, আমি লেবারদের নিয়ে গেছি যে ওরা কেন কাজ করবে না। আমার 250 জন লেবার বসে, 100 দিনের কোনো পারমিশনই নেই। আমাদের মেম্বারকে পঞ্চায়েত থেকে জানানো হয়নি যে পারমিশন দেওয়া হলো কাজ হোক। বামফ্রন্ট দল আমরা 5-7 জন আহত হয়েছি, আরো সামান্য উন্ডেড হয়েছে বহুজন, তারা বাড়িতে আছে, ট্রিটমেন্ট আছে। আপনি বামফ্রন্ট করেন বলে কি আপনাকে মারধর করা হলো? অবশ্যই। অন্যদিকে তৃণমূল নেতা সাবের আলীর দাবি, নিয়ম নীতি মেনেই 100 দিনের কাজ চলছে বনগ্রাম অঞ্চলে। এখানে এনার্জির কাজ হচ্ছিল বনগ্রাম সংসদে, সেখানে আমাদের লোকরা যে ট্রেনিং প্রাপ্ত সুপারভাইজার, সে গ্রামে ঢোল দিয়ে কাজ করাচ্ছিল। এই সময় কিছু সিপিএমের দুষ্কৃতিকারী প্রায় 20-30 জন লোক হঠাৎ অতর্কিতে আমাদের লোকের উপরে হামলা করে, লেবারদের উপরে। লেবারকে প্রায় 10-12 জন আহত হয়েছে, 2 জনকে সিউড়ি পাঠানো হয়েছে। এখানে 2 জন আছে, বাকি লোকগুলো অসুস্থ অবস্থায় তাদেরকে এখন থানাতে আছে। আমরা অভিযোগ করেছি, প্রশাসনের উপর দায়িত্ব আছে, প্রশাসন যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশাসন। আপনারা তৃণমূল করেন বলে কি আপনাদের উপর হামলা হলো? হ্যাঁ, তৃণমূল ওই জায়গাটাতে তৃণমূল আমরা হেরে আছি। এবার ওখানটাতে আমাদের ওই সংসদে আমরা হেরে আছি, যার জন্য ওরা এই সন্ত্রাসটা গোটা অঞ্চলটাতে করছে। গোটা অঞ্চলে এইভাবেই ওরা সন্ত্রাস করে। পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে? পুলিশ এখন গ্রেপ্তার করেনি, আমরা এফআইআর করছি। ভয় টিভি, সাঁইথিয়া। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন ভয়ের সাথে, নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। রামপুরহাট থানা জয়রামপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে লরি ও কন্টেনার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক চালকের, জখম ৩। সংঘর্ষের জেরে চাল ভর্তি কন্টেনার ভ্যানটি পড়ে যায় ব্রিজের নিচে। মঙ্গলবার রাত্রি ১:৩০ নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের রামপুরহাটে জয়রামপুর ব্রিজের ওপর লরি ও কন্টেনার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের, জখম ৩। মৃত ও জখম সকলকেই প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় রামপুরহাট হাসপাতালে। পরে জখমদের অবস্থার অবনতি হওয়ায় তাদের পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কলকাতা থেকে রামপুরহাটের দিকে বিভিন্ন জিনিস বোঝাই করে যে লরিটি যাচ্ছিল সেটি ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। অন্যদিকে উল্টো দিক থেকে আসা চাল বোঝাই কন্টেনার ভ্যানটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে ব্রিজের নিচে। ভয় টিভি, রামপুরহাট। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মঙ্গলবার মোহাম্মদবাজার থানার প্যাটেলনগরে অনুষ্ঠিত হল একদিনের গ্রামীণ মেলা। মেলা ঘিরে আনন্দে মেতে উঠলেন এলাকার মানুষ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আনন্দ উৎসবে মুখর হল মোহাম্মদবাজার থানার প্যাটেলনগর গ্রাম। দীর্ঘদিনের রীতি মেনে অত্যন্ত ধুমধাম সহকারে প্রতি বছরই বিশ্বকর্মার আরাধনায় মেতে ওঠেন গোটা এলাকার মানুষ। পুজোর পাশাপাশি মঙ্গলবার বিকেল থেকে একদিনের গ্রামীণ মেলা ঘিরে কার্যত উৎসবের চেহারা নিল গোটা এলাকা। মোহাম্মদবাজার প্যাটেলনগর ছাড়াও বিভিন্ন অঞ্চলের মানুষ এসে ভিড় জমান এই মেলায়। পুজোর আর বাকি মাত্র ২০ থেকে ২১ দিন, কিন্তু তার আগেই বিশ্বকর্মা পুজোর ঢাকে কাঠি পড়তেই মানুষের মনে শারদীয়ার খুশি আনলো এই মেলা। অন্তত এই মেলাকে ঘিরে শারদোৎসবের যে সূচনা হয়ে গেল এমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তা থেকে মেলার আয়োজক প্রত্যেকেই। ভয় টিভি, মোহাম্মদবাজার। খবর শেষে দেখে নেব 18ই সেপ্টেম্বরের গুরুত্ব। 18ই সেপ্টেম্বর 1867 সালের আজকের দিনে ব্যঙ্গচিত্রী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ও গ্রন্থ রচয়িতা জগদানন্দ রায়ের জন্ম হয় 18ই সেপ্টেম্বর 1869 সালে।
1886 খ্রিস্টাব্দের আজকের দিনে ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম চমকপ্রদ চরিত্র, বিপ্লবী অনুশীলন সমিতির অবিসংবাদী নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার যদু গোপাল মুখোপাধ্যায়ের জন্ম হয়। সঞ্জীবনী সভার সভাপতি রাজনারায়ণ বসুর প্রয়াণ ঘটে 1899 সালের 18 সেপ্টেম্বর। মহারানী ভিক্টোরিয়ার কাছ থেকে মহারাজা উপাধি, পদক ও তরবারি প্রাপক আর কলকাতার ইন্ডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা নৃপেন্দ্র নারায়ণ ভূপের প্রয়াণ ঘটে আজকের দিনে 1911 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন চিত্তরঞ্জন দাস আজকের দিনে 1921 খ্রিস্টাব্দে। 1944 সালের আজকের দিনে সামরিক বিদ্রোহের অভিযোগে দিল্লি সেন্ট্রাল জেলে চিতার সিংকে ফাঁসি দেওয়া হয়। জাতীয় পুরস্কার প্রাপক অভিনেত্রী শাবানা আজমির জন্ম হয় আজকের দিনে 1950 খ্রিস্টাব্দে। 1958 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর গীতিকার, নেপথ্য গায়ক ও অভিনেতা মকসুদ মেহমুদ আলী ওরফে লাকি আলীর জন্ম হয়। ক্রিকেট খেলোয়াড় অমিত অনিল পাগনিশের জন্ম হয় 1978 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর। তামিল অভিনেতা বিনয় রায়ের জন্ম হয় 1979 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর। 1983 সালের আজকের দিনে অভিনেত্রী সানায়া ইরানির জন্ম হয়। জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ভিক্টরের প্রয়াণ ঘটে 18 সেপ্টেম্বর 2008 সালে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। জমজমাটি ভোট প্রচার দুবরাজপুরে। এক যুবক খুনে চাঞ্চল্য বোলপুরে। তৃণমূল সিপিএম সংঘর্ষ সাঁইথিয়ার বনগ্রামে। রামপুরহাটের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক। বিশ্বকর্মা পুজো উপলক্ষে একদিনের গ্রামীণ মেলা প্যাটেলনগরে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।